আচ্ছা, তুমি কি ব্যাংকের চাকরি করতে পছন্দ করো, বা ব্যাংকের চাকরি যেটা কিনা স্যালারি ইন হ্যান্ড প্রায় 50,000-এর কাছে? তুমি কি গ্রাজুয়েশন পাস করেছো এবং তোমার বয়স 20 থেকে 28 বছরের মধ্যে? শুধুমাত্র ইন হ্যান্ড স্যালারির কথা বললাম। তাহলে এই বিপুল নিয়োগে তুমিও পেতে পারো একটা চাকরি। আর এই বিপুল নিয়োগে তোমাকে চাকরি পেতেই হবে, কারণ এই এত বছর পরে, অর্থাৎ প্রায় 20 থেকে 25 বছর পরে এসবিআই এই মেগা রিক্রুটমেন্ট করতে চলেছে, যেখানে প্রায় 18,000 প্লাস পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসসিআই ব্যাংকিং। বিএসএসসিআই ব্যাংকিং ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের বিজয় স্যার, আর আজ বলবো তোমাদের উদ্দেশ্যে এই এমন একটা পোস্টের বা জবের ভ্যাকান্সি রিলেটেড কথা, যেখানে তোমরা অনায়াসে একটা জব বা একটা নিজের লাইফ সিকিউরের জায়গা তৈরি করে নিতে পারো। তো চলো শুরু করি আজকে আমাদের এই ক্লাস বা আমাদের এই সেশনটা, যেখানে আমরা একটা পেপার কাটিংয়ের মাধ্যমে কর্মসংস্থানের ইতিমধ্যে জানতে পেরে গেছিলাম, যেখানে কিনা পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে স্টেট ব্যাংকে কিন্তু 18,000 শূন্য পদে নিয়োগ হতে চলেছে। তো চলো সেই শূন্য পদের মধ্যে ডিটেলসে একটু জেনে নেওয়া যাক, কোথায় কোন পোস্টে কি আছে, আর কিভাবেই বা সিলেকশন প্রসেস হবে, ফর্ম ফিল আপ কবে শুরু হবে, সমস্ত কিছু জানবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখো, আমি যদি প্রথমে তোমরা এক নজরে একটুখানি দেখে নেওয়ার চেষ্টা করো, তাহলে বুঝতে পেরে যাবে এখানে রিক্রুটমেন্টের মধ্যে কি কি আছে। প্রথম দেখো, 18,000 প্লাস বললাম, প্রায় শূন্য পদ মোট। এই ব্যাংকে অর্থাৎ এসবিআইতে রিক্রুটমেন্ট এর আগে হয়নি এমনটা নয়, কিন্তু প্রায় 20 থেকে 25 বছর পরে এত বড় রিক্রুটমেন্ট আবারও হতে চলেছে, অর্থাৎ একসাথে 18,000 পোস্টের ভ্যাকান্সি। এবারে বেতন কত? ইন হ্যান্ড ক্লার্ক পদের জন্য বলা হচ্ছে, ইন হ্যান্ড ক্লার্ক পদের জন্য বেতন হচ্ছে 46,000, শুধুমাত্র ইন হ্যান্ড। এর পরেও তো অ্যালাউয়েন্স থেকে যায়, সেগুলো যথারীতি যেমন থাকে তেমন আছে। তো এই যে বলছি বারবার, স্টেট ব্যাংক বলেছে যে 18,000 শূন্য পদের মেগা রিক্রুটমেন্ট হবে বা হতে চলেছে, কবে থেকে সেটাও জানবো। কিন্তু এর মধ্যে কোন কোন শূন্য পদে, 18,000 পদ, কোন কোন জায়গায় কত করে শূন্য পদ আছে, সেগুলো একটু এক ঝলকে আমরা দেখে নিই। দেখে নাও যে স্পেশালিস্ট অফিসার অর্থাৎ এসও পদে, এসও পদের জন্য শূন্য পদ হচ্ছে 1600। ঠিক আছে, অর্থাৎ এটা একদমই লোকাল, ঠিক আছে, মানে লোকাল এরিয়ার মধ্যে বলতে পারো জব। ঠিক আছে, পরবর্তী 3,000 শূন্য পদ কোথায়? পিও এবং সিবিও পদে, পিও সিবিও এলবিও। ঠিক আছে, তো লোকাল ব্যাংক অফিসার, ঠিক আছে, পিও পোস্ট তোমরা সবাই জানো, সিবিও। তাহলে এই যে পোস্টগুলো, এতে কিন্তু 3,000 শূন্য পদে নিয়োগ হতে চলেছে প্রায়। কিন্তু সবচেয়ে ধামাকাদার যে বিষয়টা, ক্লার্ক পদে সবচেয়ে বেশি নিয়োগ হতে চলেছে প্রায় 13 থেকে 14,000 শূন্য পদে। অর্থাৎ সবচেয়ে মেগা রিক্রুটমেন্ট যেটা হচ্ছে, তার মধ্যে ব্যাংকের তুলনায় বিশেষ করে 14,000 পর্যন্ত ভ্যাকান্সি, মানে একটা বিপুল বা হিউজ ভ্যাকান্সি। সেই জায়গায় দাঁড়িয়ে তোমার এই যে ক্লার্ক বা এই নিয়ে আমরা কিন্তু আজকের সেশনটাকে পুরোপুরি ডিল করব। বাকিগুলোও তোমরা যদি ভিডিও চাও কমেন্ট সেকশনে জানিও, আমি অবশ্যই সেইগুলো নিয়ে পরপর ভিডিও হাজির হব তোমাদের জন্য। তো চলো এক এক করে এবার বিষয়টাকে একটু জেনে নিই। এই যে ক্লার্ক বা জুনিয়র অ্যাসোসিয়েট পদে নিয়োগ হচ্ছে প্রায় 14,000, এইখানটায় আমাদের ব্যাপারটা কি বা এর মধ্যে কি থাকবে বা কি থাকবে না। প্রথমেই বলেছি যে ব্যাংকের চাকরি, হ্যান্ডসাম স্যালারি প্রায় 50,000-এর কাছে, যেটা ইন হ্যান্ড 46,000। কিন্তু শুধুমাত্র ইন হ্যান্ড নয়, কারণ ব্যাংকের চাকরি যেহেতু, তাই তার পাশাপাশি অ্যালাউয়েন্সও থাকে, বিভিন্ন রকম অ্যালাউয়েন্স। ঠিক তেমনই তোমরা দেখতে পাবে এই স্লাইডটাতে, যেখানে চিকিৎসা সংক্রান্ত তুমি কিন্তু আলাদাভাবে অ্যালাউয়েন্স পাবে, বাড়ি ভাড়া বা লিভ ইন অ্যাকোমোডেশনের জন্য কিন্তু আলাদাভাবে পাবে। ঠিক আছে, এবং এসবিআইয়ের যে আরো অন্যান্য আকর্ষণীয় যে সুযোগ সুবিধাগুলো, ব্যালেন্সগুলো, সেগুলোও তুমি কিন্তু পাবে। ঠিক আছে, এবং শুরুতেই ইন হ্যান্ড স্যালারি 46,000 বলে দিয়েছি অ্যাপ্রক্স পার মান্থ। এর সাথে ইত্যাদি ইত্যাদি সহ যে মানে ব্যাংকিং রিলেটেড আমাদের যে সমস্ত আকর্ষণীয় সুযোগ সুবিধাগুলো থাকে, সেগুলো তো থাকছেই। তাই আর কি। তো এবারে আসি, স্যার আমি যে আবেদন করব
আমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হওয়া উচিত, তাই না? তুমি যদি 20 থেকে 28 বছর বয়সের মধ্যে হও, ভিডিও শুরুতেই বলেছি, তাহলেই তুমি আবেদন করতে পারবে। তাই তোমার বয়স সীমা হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে। যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তাদের যেমন 3 বছরের ছাড় থাকে, ঠিক তেমন আছে। তার মানে তোমরা এখানে 28-এর সাথে আরো 3 যোগ করে দাও, তার মানে তোমরা 31 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছো আরো 5 বছর যোগ করে দাও, তার মানে তোমরা 33 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এই গেল বয়স সংক্রান্ত ব্যাপার। শিক্ষাগত যোগ্যতার দিকে যদি যাই, এডুকেশন কোয়ালিফিকেশন আর কিছুই নয়। তুমি যদি গ্রাজুয়েট হয়ে থাকো, গ্রাজুয়েশন পাস করে থাকো, তাহলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে, সে যে কোনো শাখায়, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে। ঠিক আছে, তাহলে এডুকেশন কোয়ালিফিকেশন জেনে নিলাম, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া জেনে নিলাম, এজ সংক্রান্ত জেনে নিলাম, সমস্ত কিছু জেনে নেওয়ার পরে স্যালারি জেনে নিলাম। সবচেয়ে মেন যে জায়গা এবারে আসবো সেটা, অর্থাৎ আমাদের সিলেকশন প্রসেস কি হবে স্যার, অর্থাৎ আমরা সিলেকশনটা পাবো কিভাবে। একটু যদি ভালো করে আমরা খেয়াল করি, এখানের সিলেকশনের 3টে ধাপ তোমাকে অতিক্রম করতে হবে সিলেকশনের জন্য। স্যার কি কি ধাপ? প্রথম হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা, যেটা কিনা একটা কোয়ালিফাইং নেচার, যেখানে কোয়ালিফাইং নেচার। তারপরেই আসে মেন্স পরীক্ষা বা মেন্স এক্সামিনেশন, যেখানটা থেকে কিন্তু মেরিট লিস্টটা তৈরি হয়। ঠিক আছে, আর তার পরবর্তীতে আছে এলপিটি, অর্থাৎ লোকাল প্রফিসিয়েন্সি বা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যে টেস্ট, সেই স্থানীয় ভাষার দক্ষতা যাচাই, এটা হয়ে যাচ্ছে তোমাদের লাস্ট স্টেপ বা শেষ ধাপ। তো যদি আমরা দেখি এই প্রিলিমিনারি পরীক্ষা, এটা কত মার্কসের হয় স্যার? 100 মার্কসের হয়। কত পেলে তুমি পাস করবে তুমি জানো? একটু মাথায় রাখবে, এই প্রিলিমিনারি পরীক্ষা যেহেতু কোয়ালিফাইং নেচার, ঠিক আছে, কোয়ালিফাইং রাউন্ড, কাট অফ কিন্তু এইখানটাতে একটু হাই হয়, মাথায় রেখে করতে হবে সমস্ত কিছু। কিন্তু আবার সেদিক দিয়ে লক্ষ্য করতে গেলে মেন্সে কাট অফ কম, ব্যাংকিং তো, কারণ এখানে চূড়ান্ত মেরিট লিস্ট তৈরি হয় আর এখানে কাট অফ কম হয়। ভ্যাকান্সি যেহেতু হিউজ আছে, কাট অফ কম হওয়ার সম্ভাবনাও আছে, আর তোমার সিলেকশন পাওয়ার চান্সও খুব হাই, সেজন্য বারংবার বলছি। ঠিক আছে কিনা, কি বললাম? তো চলো একটু দেখে নিই কোন পরীক্ষায় কি থাকবে বা এক্সামের অ্যাকচুয়াল সিলেবাস কি আছে। তো চলো দেখো, প্রথম ধাপে প্রিলিমিনারি নিয়ে আমরা আলোচনা করবো এই পেজের মধ্যে, যেখানে তোমাদের যে সাবজেক্টগুলো আছে সেখানে কোয়ালিফাইং নেচারের ইংলিশ আছে, ম্যাথ আছে রিজনিং আছে। তাহলে ইংলিশ, ম্যাথ, রিজনিং এই 3টেই থাকছে, এবং সম্পূর্ণ তোমরা বুঝে গেছো এটা একটা কোয়ালিফাইং নেচার। ইংলিশ থেকে 30টা প্রশ্ন থাকবে 30 নম্বরের, ম্যাথ থেকে 35টা প্রশ্ন থাকবে 35 নম্বরের, রিজনিং থেকে 35টা প্রশ্ন থাকবে 35 নম্বরের। টোটাল যদি দেখো পরীক্ষায় মোট প্রশ্ন সংখ্যা 100, আর প্রত্যেকটা 1 নম্বর করে, তাই 100 মার্কসের পরীক্ষা। যদি বলো স্যার নেগেটিভ মার্কিং কি আছে? অবশ্যই আছে। আর এটা হচ্ছে কোয়ালিফাইং নেচার, আর এখানে নেগেটিভ মার্কিং কি আছে? এখানে নেগেটিভ মার্কিং 0.25, মানে 1/4, তোমরা পরিষ্কার বুঝে গেছো। তাহলে 1/4 কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে। ঠিক আছে, তো এইখানে যে নম্বর তুমি পাবে, তোমার ধরো মনে হতে পারে স্যার প্রিলিমসের নম্বর কি মেন্সে গিয়ে যোগ হবে? প্রিলিমসের নম্বর মেন্সে যোগ হবে না, কারণ এটা কোয়ালিফাইং নেচার। তুমি কোয়ালিফাই করলেই মেন্সে গিয়ে তোমার চূড়ান্ত লিস্টে নাম উঠলেই তুমি সিলেকশন। ঠিক আছে কিনা, কি বললাম? চলো পরবর্তী দেখি আমাদের মেন্স পরীক্ষা তাহলে কি হবে। মেন্স পরীক্ষাটা কিন্তু যেমন দেখলে 100 নম্বরের পরীক্ষা, এটা একটু আলাদা। মেন্স পরীক্ষা মানে বুঝতেই পারছো, এখানটায় 200 নম্বরের কিন্তু পরীক্ষা হবে। ঠিক আছে, 200 নম্বরের পরীক্ষা হবে। তো চলো একটু দেখি আগে কি বলছে, কিভাবে হবে। দেখো, ফাইনাল মেরিট লিস্ট কিন্তু এই মেন পরীক্ষার উপরেই, এই মেন্সের উপরেই বেস করে তৈরি হবে, তাই এটা ভালো করে বোঝাটা জরুরি। জেনারেল বা ফিনান্সিয়াল ব্যাংকিং অ্যাওয়ারনেস, অর্থাৎ ব্যাংকিং অ্যাওয়ারনেস থেকে 50টা প্রশ্ন থাকবে 50 নম্বরের, ম্যাথ থেকে 50টা প্রশ্ন থাকবে 50 নম্বরের, রিজনিং বা কম্পিউটার, একসাথে কিন্তু রিজনিং এবং কম্পিউটার এই দুটোর থেকে থাকবে 50টা প্রশ্ন 60 নম্বরের। ঠিক আছে, ইংলিশ থেকে থাকবে 40টা প্রশ্ন 40 নম্বরের। তাহলে পরিষ্কার বুঝতে পারলে এই 60 নম্বর এখানে কিন্তু খুব ভ্যারি করবে। ঠিক আছে, রিজনিং এবং কম্পিউটার নিয়ে 60 নম্বর। ঠিক আছে, কারণ কাট অফ যদি একটু ভালো করে তোমরা কখনো খেয়াল করে থাকো বা দেখে থাকো, মেন্সের কাট অফ কিন্তু বেশি হাই যায় না।
মেন্সের কাট অফ কিন্তু খুব বেশি হাই যায় না, খুব জোর যদি যায়, এই যে তোমরা দেখছো মোট 200 নম্বরের পরীক্ষা, ঠিক আছে, 190টি প্রশ্ন 200 নম্বরের পরীক্ষা, এই 200-র মধ্যে কাট অফ কত যায় শুনলে তোমরা বুঝবে যে না এখানে একটা সিট আমারও হতে পারে, এই কনফিডেন্স তোমার মধ্যে চলে আসবে। কত জানো কাট অফ? খুব জোর তোমার কাট অফ যদি তুমি বলো তাহলে 87 থেকে 90 আউট অফ 200, ঠিক আছে কিনা কি বললাম? প্রিভিয়াস যে কোনো পরীক্ষা বা এই যে ক্লার্ক লেভেলের এসবিআই তোমরা যদি একটুখানি দেখে নাও তাহলেই বুঝতে পেরে যাবে। তাহলে এইটা পাওয়াটা 200-র মধ্যে তোমার কাছে সহজ হয়ে যাবে যদি এইগুলোকে একেবারে বেসিক থেকে তুমি নিজের প্রিপারেশন নিয়ে স্ট্রং করে নিতে পারো, ঠিক আছে কিনা কি বললাম? তার কারণ এখান থেকেই বা এটার থেকেই মেরিট লিস্ট তৈরি হয়, আর এটার থেকেই মেরিট লিস্ট তৈরি হবে। টাইম কি আগেরটার টাইম বলে দিই, প্রিলিমসের টাইমটা একটু বলে দিই। এখানটায় টাইমটা মেনশন করা ছিল না, 60 মিনিটস। তার মানে 60 মিনিটস মানেই হচ্ছে তোমার 1 আওয়ার টাইম, 1 আওয়ার হচ্ছে তোমার সময় তুমি পাবে এখানটার জন্য, ঠিক আছে? তার মানে 1 ঘন্টা প্রিলিমসের জন্য। কিন্তু মেন্সের জন্য এই যে 4টে সেগমেন্ট আছে, 1 2 3 4, এই 4টে সেগমেন্ট যেটা আছে টোটাল 190টা প্রশ্ন 200 নম্বরের, আর এই 190টা প্রশ্ন করার জন্য তুমি টাইম পাবে 2 ঘন্টা 40 মিনিট, 2 ঘন্টা 40 মিনিট টাইম পাবে, ঠিক আছে কিনা কি বললাম? তাহলে এই টাইমের মধ্যে তোমাকে মোটামুটি এমনভাবে নিজেকে তৈরি করে রাখতে হবে যেন আমি 90-এর ওপরে কাট অফ মানে নাম্বার আমি রাখতে পারি। কি বললাম আশা করছি বোঝা গেল। কাট অফ যেহেতু এটা নিয়ে সিলেকশন হবে তাই এটাকে নিয়ে বারবার আমি বেশি করে আমি তোমাদেরকে বোঝাতে চেষ্টা করলাম। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি? কিছুই নয়। এখানে শুধুমাত্র তোমরা যখন দেখেছিলে প্রিলিমিনারি পরীক্ষাটা যেটা একদম সাধারণ স্তরের পরীক্ষা, যেহেতু কোয়ালিফাইং নেচার, ঠিক আছে, বিভিন্ন সেগমেন্ট থেকে আমি কোনটা থেকে কত নম্বর থাকবে সব কিছুই আলোচনা করে দিয়েছি, আর এটা শুধুমাত্র কোয়ালিফাইং নেচার, তাই এটা মাথা ব্যথার কারণ নয়। তবে হ্যাঁ এর কাট অফটা কিন্তু হাই যায়, তাই এইখানটা একটুখানি মাথা ব্যথা রাখতেই হবে, কারণ প্রিলিমস না পাস করলে মেন্স তুমি যাবে কি করে, তাই কি না? তো এবং মেন্সে কি হবে একটু তোমরা বুঝতেই পারছো, এর থেকে লেভেল একটু হাই হবে এবং কোশ্চেন একটু কঠিন হয়, তার জন্যই কাট অফ অত কম যায়। মানে ধরো এরকম তো কখনো আসবে না, ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছিল এরকম কি কখনো মেন্সে আসবে? সম্ভব না, আর আসবেও না। তো এখানে কঠিন স্তরের হয় ওই জন্যই কাট অফ কিন্তু কম হয় এবং প্রশ্নের সংখ্যা বেশি হয়। 190টা প্রশ্ন তোমরা ইতিমধ্যে দেখে নিয়েছো, তাই না? তাহলে কম্পিউটারের সাথে আবার যুক্ত হয়ে যায়, গিয়ে 60 নম্বরের ওয়েটেজ রিজনিংয়ের সাথে যুক্ত হয়ে যায় কম্পিউটার, তাই না? তো এইগুলো কিন্তু মাথায় রেখে আমাদের কিন্তু চলতে হবে। প্রিলিমস আর মেন্সের দুটোর মধ্যে পার্থক্য করে নিয়ে প্রিলিমস পাস হয়ে যাওয়া মানেই তুমি ভাবতে পারো তোমার 60% চাকরি সিকিউর হয়ে গেল, ঠিক আছে? চলো পরবর্তী তোমাদেরকে বললাম যে এলপিটি অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, পরবর্তী অর্থাৎ একদম শেষ ধাপ, ঠিক আছে? স্থানীয় ভাষার দক্ষতা, ঠিক আছে? আবেদনকারী যে রাজ্যের জন্য আবেদন করবে সেই রাজ্যের স্থানীয় ভাষা তাকে সাবলীল হতে হবে। অবশ্যই তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে থাকো বা এখানে তুমি বাংলা ভাষায় এফিসিয়েন্সি তুমি তো থাকবেই, আর থাকতেও তোমাকে হবেই। সে তুমি যদি অন্য রাজ্য হও অন্য রাজ্যের ভাষা তোমাকে জানতে হবে, বা যে রাজ্যে মোটামুটি তুমি আবেদন করবে সেই রাজ্যের ভাষা লিখতে পড়তে জানতে হবে এবং বলতে, শুধু লিখতে পড়তে না বলতে জানতে হবে, ঠিক আছে? তাহলে কি বললাম, যেমন বাংলা ভাষা পড়তে লিখতে এবং কথা বলতে পারার দক্ষতা অবশ্যই। এখানে কাদের সুবিধা আছে বলো? যাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে বাংলা সাবজেক্ট ছিল তাদের তো সুবিধাই হয়ে গেল, তাই না? চলো 2026 সালের গুরুত্বপূর্ণ তারিখ, অর্থাৎ এই যে পরীক্ষাটা আপনি এতক্ষণ ধরে বলছেন এর কি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে বা কবে হবে? এটাই কি নিউজ পেপারে কাটিংটাতে কিছু বলেছে স্যার? চলো সেটা নিয়ে একটুখানি তোমাদের উদ্দেশ্যে বলে দিই। জুলাই 2026-এ অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, পুরোপুরি সম্পূর্ণ নোটিফিকেশন। আমরা তো একটা তোমাদের ইন্ডিকেটিভ নোটিফিকেশন বা নোটিশ পেয়েছি যেটা কিনা আমরা নিউজ পেপারের কাটিংয়ের মাধ্যমে, তো এটা আমাদের ফুল অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরোবে জুলাইয়ের 26-এ এবং 27 বা 27 সেপ্টেম্বর এবং 3রা অক্টোবর এর প্রথম যুদ্ধ হওয়ার সম্ভাবনা খুব বেশি, অর্থাৎ প্রিলিমস পরীক্ষা। তাহলে 26 বা 27 সেপ্টেম্বর থেকে 3রা অক্টোবর, ঠিক আছে? এই জায়গাটায় এই টাইম লাইনটাকে একটু ভালো করে খেয়াল করবে। এইখানটায় কিন্তু প্রিলিমস পরীক্ষাটা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা খুব হাই,
যেহেতু ব্যাংক অন্যান্য ব্যাংক আমাদের এসএসসি বলো অন্যান্য রেলওয়েজ বলো এদের মতো টেন্টেটিভ যে তোমাদের এসবিআই কিন্তু প্রকাশ করে না ক্যালেন্ডার, ঠিক আছে? তাই এরা কিন্তু যেটা বলে সেটা নেয়। ব্যাংকের মানে ব্যাপার তুমি বুঝতে পারছো, আর যারা সিরিয়াস স্টুডেন্ট তোমরা তো সবাই জানোই, তাই না? চলো তাহলে এটা হয়ে গেল প্রিলিমিনারি পরীক্ষা। নভেম্বর 2026-এ গিয়ে তোমার মেরিট লিস্ট নাম তোলার পালা, অর্থাৎ মেন্স পরীক্ষা। এই মেন্স পরীক্ষায় পাশ করলেই 60 তোমার একেবারেই 80 থেকে 90% কিন্তু জব সিকিউর। তারপরে তো এলটিপি আছে, যেটা তোমরা সবাই জেনে গেছো, ঠিক আছে? লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। তাহলে মোট কি জানলাম আজকের ভিডিওর মাধ্যমে? 18,000 প্লাস শূন্য পদে নিয়োগ হচ্ছে, 46,000 ইন হ্যান্ড স্যালারি, তার সাথে যা তোমরা দেখতে পেলে 3টে ধাপে স্বচ্ছভাবে নির্বাচন পদ্ধতি বা নিয়োগ পদ্ধতি। সময় বারবার আসে না, সুযোগ বারবার আসে না, আর সময় কারোর জন্য অপেক্ষা করে না। তাই তোমাকে আজকের থেকেই প্রিপারেশন নিয়ে নিজেকে স্ট্রং করতে হবে। আর যদি কোনো রকম কোথাও অসুবিধা হয় এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাও, বা তুমি কি ধরনের বা কোন জেলা থেকে দেখছো আর কি ধরনের চাকরির প্রস্তুতি নিতে চাইছো সেটাও কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তো আজ আমাদের এই ভিডিওর মাধ্যমে এটুকুই ছিল। আশা করছি ভিডিওটা খুব ভালো লেগেছে বা তোমাদের হেল্পফুল হয়েছে। তোমরা যদি এই সিলেবাস সম্বন্ধে আরও কিছু জানতে চাও, যে স্যার এই সিলেবাসগুলো আরও ডিটেলসে নিয়ে আসুন, যে সিলেবাসের মধ্যে রিজনিং তার মধ্যে কী কী টপিক থাকে, ইংলিশ তার মধ্যে কী কী টপিক থাকে, ম্যাথ তার মধ্যে কী কী টপিক থাকে, তাহলে কমেন্ট সেকশন জানাতে ভুলবে না। তো চলো আজ ভিডিওটা এটুকুই রাখবো। সবাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্টস করতে ভুলো না, তোমাদের ভ্যালুয়েবল কমেন্টস, যেটা তোমরা কি জানতে চাইছো বা কোন রিলেটেড এই পোস্ট সম্বন্ধে জানতে চাইছো, বা কে কোন জেলা থেকে দেখছো, কমেন্ট সেকশন জানাতে একেবারেই ভুলো না, ঠিক আছে? তো যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করে রেখো, যাতে সবার আগে তোমার কাছে আমাদের ভিডিও আপলোড বা লাইভ ক্লাসের নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো, থ্যাংক ইউ অল, উইশ ইউ অল দ্য বেস্ট।